মানুষ যখন ইতিহাস লেখে বা পড়ে তখন সাধারণত উচ্চস্তরীয় বা গণ্যমান্য মানুষদের ব্যাপারেই পড়াশুনো করে। সাধারণ মানুষদের নিয়ে খুব একটা গবেষণা বা তথ্য বা ছবি তৈরি হয় না। আমাদের আজকের গল্পটি সেরকম এক সাধারণ পরিবারের কাহিনী, যারা কিনা গ্রাম থেকে উঠে এসে আস্তে আস্তে শহরে বসবাস করতে আরম্ভ করলেন। আমাদের গল্পটা আরম্ভ হচ্ছে বর্ধমানের দেবীবরপুর গ্রামে। মোহিনী মোহন ঘোষ বলে একজন ভদ্রলোক সেখানে থাকতেন। তিনি ওকালতি পাশ করার পরে কাজ করবার জন্য জায়গা খুঁজে বেড়াচ্ছিলেন। বিয়ে থা হয়ে গেছে, পুত্র সন্তান রয়েছে। তাদের সঙ্গে করে নিয়ে তিনি ট্রেনে করে বর্ধমান থেকে অনেক ঘুরে এলেন পুরুলিয়া। প্ল্যাটফর্মটি অন্যদিকে কিছু ব্যস্ততা, বিপরীত দিকে চক্রধরপুর থেকে ফেরত আসা ট্রেনটি এসে পৌঁছবার প্রথম ঘন্টা পড়ে গেছে। সুন্দর মুখশ্রী গৃহিণী ঘোমটার আড়াল থেকে কৌতুক চোখে চারদিক দেখছেন। মোহিনীমোহন দেখতে পেলেন অপরদিকে অপেক্ষমান যাত্রীদের মধ্যে যেন একটা চেনা মুখ। তাই তো কথা আরম্ভ হলো। মোহিনীমোহন বললেন, আরে রমণী, তুমি এখানে এসেছো কবে, আর যাচ্ছই বা কোথায়? অনেক আশা করে এখানে এসেছিলাম, তা ভাই পাক্কা 6 সপ্তাহ, তার মধ্যে 6টি টাকাও রোজগার করতে পারলাম না। আসানসোলে আমার এক কাকা আছেন, তিনিও উকিল। আমাকে অনেক করে বলেছেন তার জুনিয়র হয়ে কাজ করতে শিখতে, সেখানেই তার কাছে যাচ্ছি। বজ্রাঘাত হলো মোহিনীমোহনের মাথায়। এসব জায়গায় তার মামা, কাকা, জ্যাঠা, বাবা, শ্বশুর কোনো পরিচিতি কেউ নেই। রয়েছে কেবল স্ত্রীপুত্র কন্যা নিয়ে সংসার চালানোর দায়িত্ব। বন্ধুটি বললেন, বুঝেছি, তুমিও আমার মতো অনেক আশা করে এখানে এসেছো। তবে বলি, পেছনে কেউ না থাকলে কিচ্ছুটি হবে না ভাই। রোজই দলে দলে নতুন উকিল মোক্তাররা এসে জুটছে, কার যে কখন কপাল খুলছে জানা নেই। আমি বলি কি, তুমি পালাও এখান থেকে। শুনেছি চায়বাসা বলে একটা জায়গায় নতুন আদালত হয়েছে, তবে জায়গাটা বড়ই দুর্গম, রেল যোগাযোগ নেই, সবচেয়ে কাছে স্টেশন চক্রধরপুর। ওই যে ট্রেনটা দেখতে পাচ্ছ তোমরা এলে, সেটাই যাবে সেখানে পর্যন্ত। তারপর 8-10 ক্রোশ মেঠো পথ, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। তা তুমি চায়বাসা একটা চেষ্টা করে দেখতেও পারো, আমার মনে হয় সেখানেই সুবিধা হবে। এই যে কথাগুলো বললাম, এগুলো মোহিনীমোহন ঘোষের প্রদৌহিত্র তার নিজের ডায়েরিতে লিখে গেছেন আত্মীয় স্বজনদের কাছে শুনে। মোহিনীমোহন ট্রেনে করে পরিবার সহ চলে এলেন চক্রধরপুর, এবং সেইখান থেকে জঙ্গলের মধ্যে দিয়ে মেঠো পথ দিয়ে পুষ্পুস বলে একটি বাহন চেপে সবাই মিলে এলেন চাইবাসা। খবর নিয়ে জানলেন চাইবাসা আশেপাশে শহর বলতে আর কিছু নেই। অনেক দূরে আছে রাঁচি, তবে একটা ছোট মোটো রাজত্ব আছে একটু 20 মাইল দূরে। দুর্ভেদ্য জঙ্গল পেরিয়ে সেখানে যেতে হয়। জায়গাটার নাম হচ্ছে সারাইকেলা, এবং তারা ময়ূরভঞ্জ রাজার দূর সম্পর্কের আত্মীয়। এছাড়া চাইবাসা আশেপাশে আর কোনো সভ্য জনবসতি একেবারেই নেই। আদিমকালে এখানে ছিল চাইদের বাসা, ফলে এটার নাম হয়েছে চাইবাসা। আজকের দিনে জামশেদপুর তখন একেবারেই গজায়নি। মোহিনীমোহন ওকালতি আরম্ভ করলেন চাইবাসাতে। পসার জমে উঠল, ছেলে মেয়েদের সংখ্যা বাড়ল।
তখনকার দিনে অবশ্য মানুষদের ডজন মাপের ছেলে মেয়ে হতো। তৈরি করলেন একটি বাড়ি। বাবার মাতামহ মোহিনীমোহন ঘোষের এই বাড়িতেই বাবার অনেক দিন কেটেছেন এবং এটাতেই আমাদের জন্ম আধিপত্য এখানে বাড়ি থেকে হয়েছিল। বাবা প্রথম বিয়ে করে এ বাড়িতে আসেন এবং তার আগেই যতদিন স্কুলে পড়তেন এই বাড়িতেই পড়াশোনা করতেন, মা বাড়িতে। আর এই যে জমি, এই সমস্তই মোহিনীমোহন ঘোষের জমির মধ্যেই ছিল এবং এদিকের সব বাকি যা দেখা যাচ্ছে সমস্তই তার জমির মধ্যেই ছিল। মা এখন যে রেল লাইন তৈরি হয়েছে সেই রেল লাইনের জমিও মোহিনীমোহন ঘোষের জমির মধ্যেই ছিল। এখান থেকে সাহেববাঁধ পর্যন্ত পুরো জমিটাই মধ্যে কোনো বাড়ি ছিল না, এক মিশনারিদের কম্পাউন্ড ছাড়া। ইতিমধ্যে বড় মেয়ে মৃণালিনীর সঙ্গে বর্ধমানের কৈয়র গ্রামের বাসিন্দা চারুচন্দ্র বসুর বিবাহ হয়েছে। এক নাতিও হয়েছে, তার নাম রাখা হয়েছে সত্যকিঙ্কর বসু। মোহিনীমোহন ঘোষের পসার যত বাড়ছে, সত্যকিঙ্কর গ্রামে যাও ততই দুরন্ত হচ্ছেন। মা মৃণালিনী মারা যাওয়ার পরে সত্যকিঙ্কর দিনে দিনে আরো দুষ্টু হয়ে উঠছেন। বাবা চারুচন্দ্র বসু তাকে আর সামলাতে না পেরে পাঠিয়ে দিলেন দাদুর বাড়িতে চায় বাসায়। সত্যকিঙ্কর বসুর পড়াশুনো এবার চায় বাসাতে শুরু হলো। ফার্স্ট ডিভিশনে 1911 সালে তিনি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আমরা চায়বাসা জিলা স্কুল ঢুকছি। বাঁদিকের এই মাঠটাতে প্রত্যেক মঙ্গলবারে মাস ড্রিল হতো। সারা স্কুলে সব ক্লাসে এখানে আসতো। জেলা স্কুল 1910 দেখা যাচ্ছে। জেলা স্কুল 1910 সালে হয়েছিল। সেই তখন একমাত্র স্কুল ছিল সারা সিংভূম জেলার। জামশেদপুর তখন হয়নি, তারপরে জামশেদপুরে হওয়ার পর ওখানে স্কুল হয়। আর এইটাই ছিল সমস্ত সিংভূম জেলার একমাত্র কেন্দ্র যেখানে ম্যাট্রিকুলেশন পরীক্ষা নেওয়া হতো। 1910 সালের তৈরি হওয়ার পর 1911 সালে বাবা এই স্কুল থেকে পাশ করেন পরীক্ষা দিয়ে। সেই সময় 11 জন পরীক্ষা দিয়েছিলেন, তার মধ্যে 10 জন ফার্স্ট ডিভিশনে পাশ করেছিলেন এবং একজন ফেল করেছিলেন। সেই একজন আমাদেরই এক পাড়ার। আর এইখানে বাঁদিকে যে মাঠটা দেখা যাচ্ছে সেখানে প্রত্যেক মঙ্গলবার সকালবেলায় মাস ড্রিল হতো। প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা ফ্ল্যাগ থাকতো, ফ্ল্যাগ চাপ থাকতো এবং সেখানে লাইন করে দাঁড়িয়ে সমস্ত ড্রিল করা হতো। এমনি 4টে মাঠ ছিল এখানে, 4টে টিমের ABCD। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাও একটা মাঠ ছিল, ফুটবল খেলার মাঠ। এবং সে রীতিমতো প্রত্যেক দিনই এখানে খেলাধুলা হতো। সত্যকিঙ্কর চায়বাসাতেই আসার পরে বাবা চারুচন্দ্র বসু আবার বিবাহ করলেন। তার একটি মেয়ে হওয়ার পরে সেই স্ত্রীও গত হলেন এবং অবশেষে এক তৃতীয় মহিলা দুর্গেশ নন্দিনীর সঙ্গে তার বিয়ে হলো। তিনি সত্যকিঙ্করের থেকে মাত্র 2 বছরের বড় ছিলেন। যাই হোক, চারুচন্দ্র বসু বিয়ে করেন নাড়ুগাঁ বা নারগা স্থিত এক বাড়ির কন্যার থেকে। তার নাম ছিল দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনীর বয়স তখন 13 এবং সত্যকিঙ্করের বয়স তখন 11। কাজেই সত্যকিঙ্কর দুর্গেশ নন্দিনীকে নতুন মা হিসেবে কখনোই ভালোভাবে মানতে পারেননি। তবে
সত্যকিঙ্কর এবং দুর্গেশ নন্দীর মধ্যে একটা ভীষণ ভাব ভালোবাসা ছিল, একেবারে বন্ধুর মতন। সে এক অন্যরকম সম্পর্ক। সত্যকিঙ্কর বসু দাদুর মতন ওকালতি আরম্ভ করলেন এবং তারপরে দাদুর কোর্টে ওকালতি শুরু করলেন। পসার আস্তে আস্তে বাড়তে লাগলো এবং মোহিনীমোহন ঘোষের বাড়ির কিছুটা দূরেই একটি জমি কিনে সেখানে তার বাসস্থান তৈরি করলেন। মোহিনীমোহন ঘোষের বাড়ির কাছেই একটা জমি কিনে সত্যকিঙ্কর বসু নিজের বাসস্থান গড়ে তুললেন। তখনকার সময় এসব জায়গা খুব ফাঁকা ছিল, কাজেই তার দাদুর বাড়ির কাছেই উনি একটি বাড়ি করলেন, যাতে সন্ধেবেলা এসে দাদুর বাড়িতে এসে গল্পগুজব করতে পারতেন। সে এলাকাটার নাম ছিল টুংরি। আর এই যে ডান দিকের যে বাড়িটি রয়েছে সেটাই ছিল ওনার তৈরি করা বাড়ি। আজ সেটার খুবই খারাপ অবস্থা। ওই বাড়িতে থেকেই পড়াশোনা শেষ করে ক্রমে ওকালতি পাশ করেও এখানেই চায় বাসতে এসে ওকালতি আরম্ভ করলেন। আর ওকালতি করতে করতে এই বাড়িতেই এসে ইনি এই বাড়ি তৈরি করে আমরা এখানে বসবাস করতে আরম্ভ করলাম। আমাদের 5 ভাই বোনের এই বাড়িতেই জন্ম এবং এই বাড়িতেই আমাদের শৈশব কেটেছে, বাল্যকাল, শিক্ষা সব এখান থেকে আমাদের কেটেছে। ক্রমে বাবা মা দুজনেই এই বাড়ি থেকেই চলে গেছেন। আমাদের সব ভাই বোনের বিয়ে এই বাড়ি থেকেই হয়েছে এবং আমাদের বিয়ের পর আমার স্ত্রীকে নিয়ে আমি প্রথমে এই বাড়িতে আসি। রায় সাহেব সত্যকিঙ্কর বসু ছিলেন আমার প্রমাতাম, অর্থাৎ আমার দাদামশাই, যাকে আমি দাদা ঠাকুর বলতাম, তার বাবা। টুংরি বাড়ি ছিল তার বাড়ি। চাইবাসায় তিনি বাড়িটা তৈরি করেছিলেন এবং বাড়িতে সংস্কৃতির পরিবেশ ছিল। একটা বিরাট বাঘঝাল ঝুলতো দেওয়াল থেকে। একটা অর্গান ছিল সত্যকিঙ্করের, যে অর্গানটা তিনি রোজ বিকেলে বাজাতেন এবং তার 4 মেয়ে তার সঙ্গে ধনধান্য পুষ্প ভরা গানটা গাইতেন। হ্যাঁ, আমরা খেলাধুলো করে এসে বাবার সঙ্গে 4 বোনে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এই গানটা গাইতে হতো প্রত্যেক দিন সন্ধ্যেবেলা। এই গানটা গেয়ে তারপর আমরা যে যার জামা কাপড় ছেড়ে পড়তে বসতাম। বাবা নিজের কোর্টের জন্যে বাইরে অফিস ঘরে চলে যেতেন। সব অনেক মক্কেল তখন সেখানে বসে তারপর আমরা সব যে যার কাজে পড়াশোনা এই নিয়ে সব ব্যস্ত থাকি। আর আমাদের ঘড়ি ধরে খাওয়া ছিল ঠিক রাত্রি 9টার সময়। চাইবাসায় তখন একটি মফস্বল শহর। সব মানুষজন একে অপরকে চেনে, নিজেদের মধ্যে ভাব ভালোবাসা, ছোট ছোট জিনিস নিয়েই আনন্দ। চাইবাসা শহরটি ছিল ছোটর মধ্যে ছিমছাম। ছিল সাহেব বাঁধ, টাউন হল, চাইবাসা জেল, আমলাটোলা। এখানে 2টো বাড়ি আমরা দেখব। একটা হলো আয়কাত হাউস। এই বাড়িটা সত্যকিঙ্করের কন্যা জ্যোৎস্না আয়কাত থাকতেন। আর এই বাড়িটা হলো রুংটা হাউস। রুংটারা চাইবাসায় খুব বিখ্যাত এবং প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন। বাড়িটা তৈরি হয়েছিল 1899-এ। রুংটাদের আদালত, হাসপাতাল প্রভৃতি নানা অবদান আছে চাইবাসায়। এদের একটি বাগান বাড়িও সাহেব বাঁধের কাছে রয়েছে। সত্যকিঙ্করের সঙ্গে এদের খুব সদ্ভাব ছিল এবং চাইবাসায় রুংটাদের নাম এখনো খুবই পরিচিত। সাহেববাঁধের এক পাশে সুন্দর একটি মন্দির ছিল এবং আজও সেটা আছে। এবং সুন্দর অবস্থাতেই আছে। সত্যকিঙ্কর যখন চাইবাসায় এসে বসতি স্থাপন করেছেন তখন চারদিকটা ছিল ঘন জঙ্গল। রোড়ো ওর খড়কাই 2টি নদীর মাঝখানে
চাইবাসা শহর। সেই রোড়ো নদীর ওপরে একটি ঝর্ণা মতো ছিল, যার নাম ছিল লুপুংগুটু। এই লুপুংগুটুতে আমাদের পরিবার অনেকেই চড়ুই ভাতি করতে আসতেন নিয়মিত। এটা হচ্ছে আমলাটোলার কালীবাড়ি। তো এখানে একটা বড় বাজার ছিল, এখনও আছে। তো এই বাজারের মধ্যে ওই ডান দিকটায় একটি মিষ্টির দোকান ছিল, সেটা ছিল রঘুর মিষ্টির দোকান, রঘুর দোকান বলতো। সেখানে নানান ধরনের লোকজন আসতো। চাইবাসার ছোট শহর, একটি মাত্র মিষ্টির দোকান। তো রঘুর দোকানে সব রকম লোকের মধ্যে একজন মাতালও একদিন এসেছিল। তো মাতাল এলো, রঘুর দোকান ওপর দিকে ছিল, তলায় ছিল একটা নালি। তো মাতাল এসে অনেকক্ষণ ধরে মিষ্টি মিষ্টি খেলো, অর্ধেকটা ছড়ালো, ফেললো, গালাগাল দিল। শেষকালে যখন রাত গভীর হয়ে পড়লো, তখন রঘু বললে, ওরে যা তোর নাম, এবার তুই বাড়ি যা। বাড়ি যাবি না? বাড়ি গিয়ে ঘুমবি যা, বাড়ি গিয়ে শুবি তো। তখন মাতাল বলল, হ্যাঁ বাড়ি যাবো কল। তখন আবার কিছুক্ষণ পরে রঘু বলল, ওরে তুই ঘরে যা, ঘরে গিয়ে শুবি তো, শুবি না হয় আরাম করে শুবি। মাতাল তখন টলতে টলতে উঠল, উঠে লড়বড় করতে করতে কোনো রকমে সিঁড়ি দিয়ে নামলো, ধড়াস করে নালির মধ্যে পড়ে গেল। যা বললাম তোকে, আগেই বলছিলাম বাড়ি যা, বাড়ি গিয়ে শুবি। মাতাল তখন ঘোলাটে লাল চোখ দিয়ে রঘুকে দেখলো এবং তারপরে বলল, আমার আবার শুবার ভাবনা, বলে কাদা মাখা নালিতে আরাম করে শুয়ে ঘুমিয়ে পড়ল। এই ছিল চাইবাসার লোকজন। পার কথা পরলোক গমন করেছেন। ভূপেনের ছেলে ট্রেনে রাস্তা পায় গড়াগড়ি দিচ্ছে, বলছে যে আমি যে কাল পাশের খবর বেরোবে, দাদু আবার শুনে গেল না, এর থেকে আর কি দুঃখ আছে? না একটা দুদিন পরই খবর এলো যে ফেল করে দিয়েছিল। সেই কথা রাত দিনই লোকেরা পুলিশ সময় বলছে, ওকে দেখছে, বলছে আর হাসছে সব। চাইবাসাতে আগে এই ধরনের বাড়ি ছিল। এটা টুংরিপাড়ার মদনদার বাড়ি। তিনি কাছারিতে কাজকর্ম করতেন, তবে তার আসল ব্যবসা ছিল গুল, মানে গুল দেওয়া নয়, গুল তৈরি করা। আজও সেই ব্যবসা রয়ে গেছে। মদনদা আর নেই, তবে বাড়িটি রয়ে গেছে এবং গুলের ব্যবসা রয়ে গেছে। এইটা হচ্ছে পুরনো চাইবাসা, পুরনো টুংরি। আরও একটি পুরনো বাড়ি ছিল টুংরিতে, এটা ছিল সিরাজউদ্দিনের বাড়ি। এখন এই সিরাজউদ্দিন মহাশয় কে ছিলেন, তিনি কি করতেন, সেসব আমরা কেউ জানতাম না। শুধু এটাই জানতাম এটা সিরাজউদ্দিনের বাড়ি। আর এই বাড়ির উল্টো দিকের যে জমিটা ছিল, সিরাজউদ্দিনের বাড়ির উল্টো দিকের জমিটা পুরোটা ফাঁকা মাঠ ছিল, একটা বড় আম বাগান ছিল। আর সেই আম বাগানের এক কোণায় ছিল মোহিনীমোহন ঘোষের প্রথম তৈরি করা বাড়ি। এইবার চাইবাসায় সত্যকিঙ্করের কিছু অবদানের কথা বলি। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, জায়গাটার নাম হচ্ছে সেনতলা। এখানে একটা বিরাট দিঘি ছিল, কিন্তু রায় সাহেব সত্যকিঙ্কর যখন তিনি চাইবাসার চেয়ারম্যান ছিলেন মিউনিসিপ্যাল কর্পোরেশনের, তিনি তখন এই দিঘিটাকে দুভাগ করে দেন। এদিকে একটা আমরা দেখতে পাচ্ছি একটা বড় অংশ, যেটা কচুরিপানায় প্রায় পুরোটাই ঢাকা, আর এদিকে তার ছোট অংশটা, পাশে একটা মন্দিরও তৈরি হয়ে গেছে। এই রাস্তাটা সত্যকিঙ্কর বসু তার চেয়ারম্যানশিপের সময় তৈরি করেছিলেন। এতে জনগণের খুব সুবিধা হয়েছিল। আমার ঠাকুরদা ওকালতি করা ছাড়াও চাইবাসার জনকল্যাণের জন্য অনেক ধরনের কাজ করেছিলেন,
যার মধ্যে একটি হলো এক জলের দিঘিকে দুভাগ করে দেওয়া। এতে জনসাধারণের মস্ত সুবিধে হয় এবং সুখের বিষয় তা এখনো বিরাজমান। তার অনেক সামাজিক কর্মের মধ্যে এটি একটি ছোট উদাহরণ মাত্র। এছাড়া চাইবাসা শহরে প্রথম যখন মিউনিসিপ্যাল কর্পোরেশন গঠিত হয়, তিনি তার চেয়ারম্যান নির্বাচিত হন। অর্থাৎ তিনি ছিলেন চাইবাসা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম চেয়ারম্যান। তৎকালীন ব্রিটিশ সরকারের প্রদত্ত রায় সাহেব উপাধি তিনি কদাচিৎ ব্যবহার করতেন। সত্যি তখনকার বিহার থেকে রায় সাহেবের মতো বড় উপাধি খুব কম লোকই পেতেন এবং সত্যকিঙ্কর ছিলেন তাদের মধ্যে অগ্রগণ্য। এমন শোনা যায় যে সত্যকিঙ্কর বসুর রায়বাহাদুরই হওয়ার কথা ছিল, কিন্তু গভর্নমেন্ট প্লিডার এবং পাবলিক প্রসিকিউটর সত্যকিঙ্কর বসু ছিলেন অত্যন্ত ন্যায়প্রিয় মানুষ। ফলে তিনি সবসময়ই যে সরকারের হয়ে লড়েছেন এমন নয়, এবং সেই কারণে তাকে কোনো একটি মামলায় ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে হয়েছিল, এবং সেই কারণেই তাকে ব্রিটিশ সরকার রায় বাহাদুর না দিয়ে আরেকটু কমিয়ে রায় সাহেব উপাধি দেয়। সেই সনদ এবং মেডেল এখনো দেখতে পাওয়া যায়। এবার আসি গোশালায়। এই হচ্ছে চাইবাসা গোশালা, 1901 তৈরি। সত্যকিঙ্কর ছিলেন এর অন্যতম মূল পেট্রন। এই দুগ্ধশালার পায়েস অনেকেরই মনে আছে। সত্যকিঙ্করের পশ্চাৎ যখন বেড়ে উঠেছে, ততদিনে টাটা কোম্পানি আস্তে আস্তে জামশেদপুরে তৈরি হতে শুরু করেছে। সত্যকিঙ্কর প্রায়শই টাটা কোম্পানির জন্য কেস করতে জামশেদপুরে আসেন। সেই সূত্রে টাটা কোম্পানি তাকে জামশেদপুর শহরে সস্তা দামে জমি দিল। অনেক অনিচ্ছা সত্ত্বেও সত্যকিঙ্কর সে জমি কিনলেন, আর মুখে বলেছিলেন এই জঙ্গলে গিয়ে আবার কে বসবাস করবে। সেখানে তিনি একটি বাড়ি করলেন। সত্যকিঙ্করের বড় ছেলে সৌরেন্দ্র কুমার ইঞ্জিনিয়ারিং পাশ করে টাটাতে টেলকো কোম্পানিতে চাকরি নিলেন এবং আস্তে আস্তে চাইবাসা ছেড়ে জামশেদপুরে তাঁর বাবার বাড়িতে চলে এলেন। মোহিনী মোহন ঘোষের পুরনো বাড়িতে কিছু লোক চাইবাসাতে রয়ে গেলেন। সত্যকিঙ্করের আদি বাড়ি চাইবাসাতে তার ছোট ছেলের অধীনে রইল। কিন্তু চাইবাসার সঙ্গে যোগাযোগ অনেক দিন পর্যন্ত ছিল। যতদিন সত্যকিঙ্করের স্ত্রী বিমলা বসু বেঁচে ছিলেন, সৌরেন প্রতি সপ্তাহে যেতেন। নিজের গাড়ি করে ছেলে মেয়েদের নিয়ে নানা অকেশনে চাইবাসায় বিমলার মৃত্যুর পরেও তিনি যেতেন। ছোট বোন আমেরিকার ডাক্তার আলপনা মুখোপাধ্যায় দেশে এলেই হয় চাইবাসায় নয় জামশেদপুরে গেট টুগেদার হতো এবং পুরো পরিবার সেখানে একত্রিত হতেন। সত্যকিঙ্করের পরিবারের কথা যদি বলতে হয়, তাহলে প্রথমেই বলতে হয় বিমলা বসুর কথা। সত্যকিঙ্করের স্ত্রী বিমলা বসু মিত্র মুস্তাফি বংশের মেয়ে ছিলেন। তাদের ছিলেন 7 সন্তান। প্রথম সন্তান গৌর খুব অল্প বয়সে প্রয়াত হন, কিন্তু বাকি 6 জনই সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন যাপন করতে পেরেছিলেন। সবচেয়ে বড় যিনি ছিলেন অপর্ণা ঘোষ বা বাণী, যাকে পরিবারে মাইয়া বা মাইয়া ঠাম্মা বা মাইয়া দিয়া হিসেবে আমরা চিনি। তিনি থাকতেন রাঁচিতে এবং স্বামী এবং পুত্রকন্যাদের নিয়ে সুন্দর জীবনযাপন করেছেন। ঠিক একই কথা খাটে তার মেজ কন্যা জ্যোৎস্না আয়কাত সম্পর্কে। ইনি ছিলেন সত্যকিঙ্করের দ্বিতীয়া কন্যা। ইনি থাকতেন চাইবাসায়, যে কারণে আমরা অনেকেই তাকে চাইবাসার পিসিমণি দিয়া বলে জানতাম। তার ছোট কন্যা এখনো মাঝে মাঝে চাইবাসার আয়কাত হাউসে এসে থাকেন। তারপর ছিলেন সৌরেন্দ্র কুমার বসু। সৌরেন্দ্র কুমার বসু হচ্ছেন আমার দাদা ঠাকুর এবং সত্যকিঙ্করের একজন সুযোগ্য পুত্র, যিনি একজন বেশ বড় জার্মানি ফেরত ইঞ্জিনিয়ার হয়েছিলেন। তিনি পরে সত্যকিঙ্করের বাড়ি জামশেদপুরে এসে স্থায়ী হন, সেখানেই আমৃত্যু ছিলেন এবং তার বংশধররাই এই তথ্যচিত্র নির্মাণ করেছে। যাই হোক, সৌরেন্দ্র কুমারের পরে ছিলেন কল্পনা দাস।
কল্পনা দাস রাউরকেল্লা, ডালটনগঞ্জ প্রভৃতি নানা জায়গায় থেকেছেন। এখন তিনি থাকেন ব্যারাকপুরে এবং তিনি সত্যকিঙ্করের পুত্রকন্যাদের মধ্যে একমাত্র জীবিত আছেন। তারপর ছিলেন আলপনা মুখোপাধ্যায়। ইনি ছিলেন এক বিস্ময়কর মহিলা, কারণ ইনি চাইবাসা থেকে পড়াশুনো করে এমন উচ্চতায় নিজেকে নিয়ে যান যে তিনি আমেরিকায় ডাক্তারি করেছিলেন আমৃত্যু। এই এত বড় জাম্প আমরা এখনো অবাক হয়ে দেখি। পিসুদিয়া সত্যি একজন ব্যতিক্রমী মহিলা ছিলেন। এবং তারপরে ছিলেন সত্যকিঙ্করের শেষ পুত্র, শেষ সন্তান শৈলেন্দ্র কুমার বসু। ইনিও খুবই গুণী মানুষ ছিলেন এবং ইনি ছিলেন একজন ডিস্ট্রিক্ট জাজ। এছাড়াও তিনি সেশন কোর্টের চিফ জাজ ছিলেন। চাইবাসা থেকে আমরা সকলেই সরে এসেছি। খুব কম লোকই এখন চাইবাসায় আদৌ যান। চাইবাসায় খুব কেউ থাকেনও না আমাদের। এবং আমরা ওকালতি থেকেও অনেকেই সরে এসেছি। অনেকেই ডাক্তারি করছেন, কেউ কেউ পড়াচ্ছেন, কেউ ইঞ্জিনিয়ার। কিন্তু উকিল আসে অর্থে আমাদের পরিবারে বিশেষ নেই। চাইবাসাও আমাদের মাথা থেকে ধীরে ধীরে যেন মলিন হয়ে আসছে। পুরনো মানুষরা অনেকেই নেই, তাদের স্মৃতি ধীরে ধীরে আমাদের ছেড়ে চলে যাচ্ছে এবং আমাদের অনেকের মনেই চাইবাসা ধূসর হয়ে আসছে। কে জানে আর কতদিন চাইবাসার স্মৃতি আমাদের আদৌ মনে থাকবে কিনা।